আজ 22শে জুলাই বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। বিধানসভায় বিস্ফোরক হুমায়ুন কবির। শক্তিপুর থানার 42 লক্ষ টাকা ফেরতের দাবি। 21-এর রিপোর্ট নিয়েও তোপ। তৃণমূলের থেকে কি করেছেন, মুখ খুললে মুখোশ খুলে দেব। 21-এর মঞ্চ থেকে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। দল ত্যাগীদেরও তীব্র আক্রমণ। মোদীর বাসভবনের সামনে ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা। আটক করল দিল্লি পুলিশ। বিদ্যুৎ চুরি আটকাতে নতুন অ্যাপ আনলো রাজ্য। এবার হুকিং এর দিন শেষ। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ থেকে শুরু করে শক্তিপুর থানা তৈরির ইতিহাস, এমনকি সিবিআই সিআইডি তদন্তের দাবিতে দুই প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে একই বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ শানান তিনি। তবে এদিন তার বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রেজিনগরের শক্তিপুর থানা তৈরির পেছনের একটি অজানা চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার বিধানসভার প্রেস কর্নারে হুমায়ুন কবির দাবি করেন 2013 সালে রেজিনগরে শক্তিপুর থানা নির্মাণে তিনি নিজের পকেট থেকে 42 লক্ষ টাকা খরচ করেছিলেন। তার বক্তব্য 2012 সালের 5ই ডিসেম্বর শক্তিপুর থানার অনুমোদন মেলে এবং 2013 সালের 5ই জানুয়ারি তা তৈরি হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি থানার উদ্বোধন করেন। সে সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পরে সরকারি তহবিল থেকে ওই টাকা মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা তিনি পাননি। তাই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিজের 42 লক্ষ টাকা ফেরত চাইবেন বলেও জানান হুমায়ুন। শক্তিপুর থানার প্রসঙ্গের পাশাপাশি তৎকালীন তৃণমূল সরকারের পুলিশি হেনস্থা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলের পুলিশি আচরণেও সমালোচনা করেন তিনি। রেজিনগর নির্বাচনের সময় তার বহুল চর্চিত স্যাটা ভাঙা মার মন্তব্যের প্রসঙ্গ তুলে হুমায়ুন বলেন, শাসক দলের বিরুদ্ধে ওই মন্তব্য করার সময় কেউ আপত্তি করেনি, কমিশনও কিছু বলেনি, কিন্তু বিজেপির বিরুদ্ধে এই মন্তব্য করার পর তাকে এক থানায় 4 ঘন্টা এবং অন্য থানায় 5 ঘন্টা বসিয়ে রেখে অমানবিক নির্যাতন করা হয়, এমনকি জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে নিশানা করে তার দাবি, এটি একটি মন্তব্যের জন্য এবার বসিয়ে রেখে জল না দেওয়া অত্যন্ত অমানবিক। এছাড়াও সোমবার বিধানসভায় প্রকাশিত 21শে জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে হুমায়ুন বলেন, এই রিপোর্ট থেকেই স্পষ্ট যে 1993 সালের আন্দোলনের নেত্রীর মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সুবিধা নেওয়া এবং তিনি মন থেকে শহীদদের মর্যাদা দিতে চাননি। মমতা নাটক করছে। বিজেপির বিরুদ্ধে লড়তে হলে কংগ্রেসে শামিল হন। 21শে বার্তা অধীরের। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে এবার কংগ্রেসও পথে নামে। অধীর চৌধুরী তৃণমূলকে আক্রমণ করে বলেন, মমতা শহীদ দিবস পালনের নামে নাটক করছে। বিজেপিকে বাংলায় প্রবেশ করিয়েছে মমতা। এসব নাটকবাজদের বিশ্বাস করবেন না। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতে দেয়নি। সার্কাস দেখতে কেউ যাচ্ছে না। এরা বাঘী নয়, এরা দাগী। কতটা কাপুরুষের বাচ্চা দেখুন। মমতা ক্ষমতা থেকে চলে গেল আর এরাও সব পালালো। কিন্তু তিনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানান। 3 দশকের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে এলেও এবার ঋত শিবিরের পাশাপাশি কংগ্রেসও শহীদ মিনারে বড় সমাবেশ করে। অধীর বলেন, কলকাতার বুকে আরো দুটো সার্কাস চলছে। আমরা শহীদদের তর্পণ করতে এসেছি। দমকল থেকে যারা এসেছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, সারা দেশে পরিবর্তনের হাওয়া বইছে এবং বাংলাতেও কংগ্রেস ফিরে আসবে। তার মতে দেশ জুড়ে মোদীর পরিবর্তে রাহুল গান্ধীর নেতৃত্বের দাবি উঠছে এবং 2029 সালের লোকসভা নির্বাচনে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। এছাড়া দিল্লিতে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে অধীর চৌধুরী বলেন, হাজার হাজার ছাত্র প্রতিবাদ করছে। কোচিং ইন্ডাস্ট্রিতে বিপুল বিনিয়োগ হয়েছে। বহু ছাত্রছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সোনাম ওয়াংচুক দীর্ঘদিন ধরে অনশন করলেও কেউ গুরুত্ব দেয়নি। পাশাপাশি রাম মন্দিরের নামে টাকা তোলা এবং ইতিহাস বিকৃত করার অভিযোগও তোলেন তিনি। তৃণমূলের থেকে কি করেছেন, মুখ খুললে মুখোশ খুলে দেব। 21-এর মঞ্চ থেকে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। দল ত্যাগীদেরও তীব্র আক্রমণ। তৃণমূল দল ভাঙার পর প্রথম 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ থেকে রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি দল ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের পৃথক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি নাম না করে ওই শিবিরকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন। তার দাবি, আলাদা রাজনৈতিক শিবির গড়ে তোলার আড়ালে বিজেপিকেই সাহায্য করা হচ্ছে। সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষার বদলে তৃণমূলকে দুর্বল করার রাজনীতি করছে। একই সঙ্গে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ খুললে আপনি তৃণমূলের 10 বছর কি করেছেন তার সব মুখোশ খুলে দেব। মমতা আরো স্মরণ করিয়ে দেন,
শুভেন্দু দীর্ঘদিন তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও জেলার দায়িত্ব সামলেছেন। পাশাপাশি দল ত্যাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসল তৃণমূল আমরা, শুধু সাইনবোর্ড লাগিয়ে দিলেই দল হয়ে যাওয়া যায় না। শেষে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দল এগিয়ে যাবে বলেও বার্তা দেন তিনি। মোদীর বাসভবনের সামনে ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা, আটক করল দিল্লি পুলিশ। দিল্লিতে ছাত্র যুবদের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে অদূরে ধর্নায় বসেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, এর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের সাংসদেরা। তাদের সঙ্গে যোগ দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং 2 কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে সন্ধ্যাতেই ধর্নাস্থল থেকে সকলকে আটক করে বাসে তোলে দিল্লি পুলিশ। ধর্নার আগে রাহুল গান্ধী এক্সে পোস্ট করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশবাসীকে ধর্নায় যোগ দেওয়ার আহ্বান জানান। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ এবং স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ধর্না প্রত্যাহারের অনুরোধ জানালে কংগ্রেস নেতৃত্ব তাতে রাজি হয়নি। কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পুলিশে অত্যাচারের জন্য মোদী সরকারের ক্ষমা প্রার্থনা, সংসদে অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বাদল অধিবেশনে আলোচনা করতে হবে। এই দাবিগুলি না মানায় আন্দোলনে অনড় থাকে কংগ্রেস। প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির আন্দোলন ঘিরে সোমবার দিল্লিতে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই আন্দোলনের আবহেই কংগ্রেস ও সমাজবাদী পার্টির এই ধর্না এবং রাহুল অখিলেশদের আটক হওয়ার ঘটনায় বাদল অধিবেশনের শুরুতেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। বিদ্যুৎ চুরি আটকাতে নতুন অ্যাপ আনলো রাজ্য, এবার হুকিং এর দিন শেষ। সল্টলেকের বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিদ্যুৎ চুরি রুখতে রাজ্য সরকারের বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালুর কথা ঘোষণা করেন। তিনি জানান, সরকারি অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগ জানানো যাবে এবং বেআইনি বহুতলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে। বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাজের প্রশংসা করে বলেন, দপ্তরে অনেক পদ খালি রয়েছে এবং দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগের প্রয়োজন। পাশাপাশি যেখানে সাব স্টেশন তৈরির কাজ বাকি রয়েছে তা দ্রুত শেষ করার নির্দেশ দেন। তিনি বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে নতুন সাব স্টেশন নির্মাণ, পরিকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দেন। এদিন শুভেন্দু অধিকারী আরও ঘোষণা করেন, কলকাতার বাইরে প্রথম পর্যায়ে আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি শহরকে যুক্ত করে মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়াও তিনি 50টি নতুন এসি বাসের উদ্বোধন করেন এবং কলকাতায় ধাপে ধাপে সিটি মেট্রো প্রকল্পের পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 1 মাসের ডেডলাইন মদন মিত্রের। 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলে যোগ দেওয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র এবার 21শে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 মাসের ডেডলাইন দিলেন। মেয়র রোডে নতুন তৃণমূলের শহীদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মমতাকে কোটি কোটি সেলাম জানিয়ে তিনি বলেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী না থাকলে তৃণমূল কংগ্রেস আজকের জায়গায় পৌঁছাতো না। একই সঙ্গে তিনি বলেন, আপনি যদি হেঁটে আসেন আপনার পায়ের তলায় আমাদের উত্তরীয় পেতে দেব, শুধু এসে বলুন পুত্র স্নেহে অন্ধ ছিলাম। এরপর মদন মিত্র বলেন, অভিষেক 1 ঘন্টা সময় দিয়েছে, আপনাকে 1 মাস টাইম দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে দিয়ে এই ছেলেদের হাত ধরুন, এটা আপনার দল, অভিষেকের নয়। প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ত্যাগীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসেন তবে তিনি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। সেই ডেডলাইনেরই পাল্টা হিসেবে এবার মমতাকে 1 মাসের মধ্যে ডেডলাইন বেঁধে দিলেন মদন মিত্র। দরকারে আমি নিজে দিল্লির কর্মসূচিতে যাব। 21শের মঞ্চ থেকে ককরোচ জনতা পার্টিকে সমর্থন মমতার। দিল্লিতে নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির ডাকা সংসদ চলক বিক্ষোভ কর্মসূচি ঘিরে জাতীয় রাজনীতি উত্তপ্ত। আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনার পর আগেই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানান, প্রয়োজন হলে তিনি নিজেই ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেবেন। তার বক্তব্য, যে বেইমানি করবে তাকে সমর্থন করার দরকার নেই, দরকার হলে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে আমি নিজে যাব, প্রথম থেকেই আমাদের সমর্থন ছিল। মমতা বলেন, এই দেশ কোনো একটি রাজনৈতিক দলের নয়, ছাত্র, কৃষক, শ্রমিক, মহিলা এবং সাধারণ মানুষের দেশ। তাদের কণ্ঠরোধ করে বা দমন পীড়নের মাধ্যমে গণতন্ত্রকে পরিচালনা করা যায় না বলেও তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। একই সঙ্গে বিশ্বাসঘাতকতার রাজনীতিকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই বলে জানিয়ে সিজেপির আন্দোলনের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। লজ্জা করছে না?
সব মনে রাখা হবে। দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং। রাজনৈতিক বিতর্ক থেকে সাধারণত দূরে থাকলেও দিল্লিতে নিট ইউজি আন্দোলন ঘিরে পুলিশি পদক্ষেপের ঘটনায় নীরব থাকলেন না অরিজিৎ সিং। ছাত্রছাত্রীদের ওপর বল প্রয়োগের অভিযোগ সামনে আসতেই তিনি সমাজ মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করেন। তার পোস্ট প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির উদ্যোগে আয়োজিত সংসদ চলো কর্মসূচিতে বহু পরীক্ষার্থী ও আন্দোলনকারী অংশ নেন। নিট ইউজি পরীক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে বলে অভিযোগ। সংঘর্ষে বহু ছাত্রছাত্রী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার পর পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেতা রিতেশ দেশমুখ, অভিনেত্রী শাবানা আজমির পর অরিজিৎ সিংও প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি একবারও লজ্জা করছে না? আর নেতা মন্ত্রীদের বলছি, কি চলছে এগুলো? আপনারা কি সত্যি নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করেছেন? সবকিছুর হিসেব মানুষ মনে রাখবেন এই পৃথিবীতে একমাত্র স্থায়ী সত্য হলো পরিবর্তন। এদিকে দিল্লিতে আন্দোলনের আবহ এখনো পুরোপুরি থামেনি। মঙ্গলবারও বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। পুলিশি কড়াকড়ি সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপির প্রতিনিধিরা। বাংলায় চালু প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প, কেন্দ্রের পাশাপাশি অতিরিক্ত ভর্তুকির ঘোষণা মুখ্যমন্ত্রীর। 2016 সালে প্রকল্পের সূচনা হলেও পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রথম পর্যায়ে রাজ্যের 1810টি পরিবারে রুফটপ সোলার ব্যবস্থা চালু হয়েছে। কেন্দ্রের ভর্তুকির পাশাপাশি রাজ্য সরকারও অতিরিক্ত আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী 100 ইউনিটের জন্য কেন্দ্র 30,000 টাকা এবং রাজ্য 5,000 টাকা, 200 ইউনিটের জন্য কেন্দ্র 60,000 টাকা ও রাজ্য 10,000 টাকা এবং 300 ইউনিটের জন্য কেন্দ্র 78,000 টাকার সঙ্গে রাজ্য অতিরিক্ত 15,000 টাকা দেবে। এসসি ও এসটি পরিবারগুলি রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত 15,000 টাকা পাবে। এছাড়া আর্থিকভাবে পিছিয়ে থাকা অন্যান্য পরিবারের জন্যও আলাদা সহায়তার বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে উত্তর 24 পরগনায় 238টি এবং হুগলিতে 232টি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। মুখ্যমন্ত্রী জানান, 2027 সালের 31শে মার্চের মধ্যে কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য 1 লক্ষ পরিবারের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে রাজ্য সরকারের লক্ষ্য সেই সংখ্যা বাড়িয়ে 5 লক্ষ পরিবারে পৌঁছে দেওয়া। ভবিষ্যতে সরকারি অফিসগুলিকেও এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। তোলাবাজির মামলায় ফের গ্রেপ্তার অসিত মজুমদার। 19 দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়েছিলেন। থানায় ডেকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রথমে সিবিআই পরিচয় দিয়ে হুমকি ও টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে শনাক্ত করার জন্য তাকে ডাকা হয়েছে বলে জানা গেলেও পরে তোলাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অসিত মজুমদারের অনুগামীদের অভিযোগ, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে যাতে তিনি 21শে জুলাই কালীঘাট তৃণমূলের সভায় যোগ দিতে না পারেন। এর আগে গত 31শে মে পুলিশের কাজে বাধা দেওয়া, তোলাবাজি ও শ্লীলতাহানির একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 19 দিনের জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এদিন গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, সব আমার ভাগ্যের দোষ, কাউকে রেয়াত করা হবে না। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে উত্তেজনার আবহে এনডিএ সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর বার্তা দেন। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রশ্ন ফাঁস রোধ করা শুধু সরকারের নয়, সমগ্র দেশের দায়িত্ব। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী সবাইকে একযোগে একটি নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটে। পাশাপাশি তিনি বলেন, অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না এবং পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজনীতি করছেন। সংসদের বাদল অধিবেশনের গুরুত্বপূর্ণ বিল পেশের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এনডিএ শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিরোধী দলগুলির প্রতিও গঠনমূলক ভূমিকা পালনের আবেদন জানিয়ে বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও যুব সমাজের স্বার্থে সব সাংসদদের একসঙ্গে কাজ করা উচিত।
ককরোচ জনতা পার্টির আন্দোলনে সক্রিয় অরবিন্দ কেজরিওয়াল, ছাত্রদের পাশে একের পর এক পদক্ষেপ। দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির ছাত্র যুব আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছেন আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রথমে ছাত্রদের জন্য 24 ঘন্টার হেল্পলাইন চালুর কথা ঘোষণা করেন তিনি। এরপর আরএমএল হাসপাতালে গিয়ে আহত প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করে এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বলেন, পুলিশের অত্যাচারে ছাত্ররা আহত হয়েছে, এটা খুবই দুঃখজনক, সরকারকে এর জবাব দিতে হবে। এরপর কেজরিওয়াল মন্দির মার্গ পুলিশ স্টেশনে গিয়ে আটক ছাত্রদের মুক্তির দাবি জানান। তার বক্তব্য, ছাত্ররা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল, তাদের আটক করে রাখা অন্যায়, অবিলম্বে তাদের ছেড়ে দিন। যদিও পুলিশ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। কেজরিওয়ালের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দিল্লির রাজপথে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আন্দোলনকে সংগঠিত করতে চাইছেন। আম আদমি পার্টির নেতাদের মতে তার এই অংশগ্রহণ শুধু রাজনৈতিক নয়, ছাত্রদের দাবির প্রতিও সমর্থন। বর্তমানে তিনি যন্তর মন্তরের দিকে রওনা হয়েছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে আরও বড় সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। তথ্য গোপন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করলে কি হতে পারে জানালেন মন্ত্রী। বর্তমানে বাংলায় অন্যতম চর্চার বিষয় অন্নপূর্ণা যোজনা। যদিও জুন ও জুলাই মাসের টাকা বহু মহিলার অ্যাকাউন্টে পৌঁছেছে, অভিযোগ উঠছে আবেদন জমা দেওয়ার পরও অনেক প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। কারো আবেদন রিজেক্টেড, আবার কারো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, জানিয়ে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় যোগ্য উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন, আমাদের সরকারের বয়স 2 মাস, একটু সময় দিন, যারা যোগ্য তারা সরকারের সহযোগিতা পাবেন। অনলাইন অফলাইনে অনেক ভুল করেছেন, অনেকে আবার 2 জায়গাতেই ফর্ম ফিল আপ করেছেন। তিনি জানান, যোগ্য মা বোনেরা অন্নপূর্ণার টাকা পাবেন। একই সঙ্গে অযোগ্য আবেদনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন, সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসে তাহলে তারাও বাদ যাবেন। অর্থাৎ তথ্য গোপন করে প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা যাচাইয়ের মাধ্যমে বাদ দেওয়া হবে। এর আগে পুরো নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে ও পরে তথ্য যাচাই প্রক্রিয়া গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। 21-এর মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় বিরক্ত মমতা, সংক্ষেপে শেষ করতে বলাই কি নেমে গেলেন কল্যাণ। 21শে জুলাইয়ের মহামঞ্চে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচমকা মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়া ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বক্তব্য রাখতে উঠে তিনি দীর্ঘ ভাষণে অরূপ রায়কে সরাসরি হুঁশিয়ারি দেন, সকলের সামনে সায়নী ঘোষের খোঁজ করেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গ তুলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল শিবিরকেও কটাক্ষ করেন। বক্তব্য শেষ হওয়ার পর আর মঞ্চে অপেক্ষা না করে দ্রুত বেরিয়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। জল্পনা তৈরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো মনোমালিন্য বা মত পার্থক্যের জেরেই কি তিনি সভা ছাড়লেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো অভ্যন্তরীণ সমীকরণ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ক্ষমতার পালা বদলের পর তৃণমূলের অন্দরে তৈরি হওয়া অন্তর্কলহ এবং মত পার্থক্যেরই প্রতিফলন হতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচমকা প্রস্থান। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি, তবে 21শে জুলাইয়ের মঞ্চের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে।